হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের রিয়া ম্যাডাম। আজকে ডাব্লিউবিসিএস লক্ষ্যভেদ 2023কে মাথায় রেখে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ আলোচনা করব। অবভিয়াসলি বিষয়টা হলো এক্সচেঞ্জ রেট। তো অনেক দিন পরে এমসিকিউ এর ক্লাসের পর আমি তোমাদের আবার একটা কন্টেন্ট বেস ক্লাস নিচ্ছি। লাস্ট কন্টেন্ট বেস ক্লাস আমি নিয়েছি আরবিআই স্টেরিলাইজেশন পলিসি। তো তারপরে আবার একটা কনসেপচুয়াল ক্লাসটা একটু হায়ার এন্ডের ক্লাস এবং হাইলি কনসেপচুয়াল। এবং এই জায়গা থেকে ডাব্লিউবিসিএস এর প্রিলি মেন প্রত্যেকটা পরীক্ষাতে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে এবং অন্যান্য স্টাফ সিলেকশনের যে কোনো পরীক্ষাতে এক্সচেঞ্জ রেট টপিকটার উপরে প্রচুর কোয়েশ্চেন আমরা দেখি। তো ক্লাসটা সবাই খুব মন দিয়ে অ্যাটেন্ড করবে। আশা করি ক্লাসটা ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ হেল্পফুল হবে তোমাদের জন্য, রাইট? তো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসটাতে এগিয়ে যাব। তার আগে যে বিষয়টা বলার, তোমরা সবাই রাইস স্মার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবভিয়াসলি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে, রাইট? তো আজকে যে বিষয়টার উপরে আলাপ আলোচনা করব, আগেই বললাম আজকে আমাদের টপিকটা হলো কনসেপ্টস রিলেটেড টু এক্সচেঞ্জ রেট, রাইট? তো এক্সচেঞ্জ রেট এর বাংলা বললে কি বলবো? বাংলা বললে বলবো বিনিময় হার, রাইট? তো এই বিনিময় হার বিষয়টা কি, বা এই বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়, এই বিনিময় হারের ওপরে কিভাবে কোনো দেশের কারেন্সির ভ্যালু অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন হয়, এই সমস্ত নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে ক্লাসে আলাপ আলোচনা হবে ও অবশ্যই কন্টেন্টের পরে বেশ কিছু এমসিকিউ আমরা সলভ করব, রাইট? তো আলোচনা করি এক্সচেঞ্জ রেট। এই এক্সচেঞ্জ রেট বিষয়টা বলতে কি বোঝায়? আচ্ছা, প্রথমেই বলি এক্সচেঞ্জ রেটের বাংলা আমি আগেই বললাম বিনিময় হার, রাইট? তো কি বলেছে দেখো, ফরেন এক্সচেঞ্জ রেট is the amount of domestic currency that must be paid in order to get 1 unit of foreign currency. তার মানে মনে করি খুব সহজ ভাষায় একটা এক্সাম্পল নিই। মনে করি ইন্ডিয়া আর ইউএসএ। তো ইন্ডিয়ার কারেন্সি আমরা ইন্ডিয়ান রুপি বলে থাকি, আইএনআর যেটা, এবং ডেফিনেটলি ইউএস ডলার। তো আমি যদি বলি ইন্ডিয়া হোম কান্ট্রি এবং হোম কান্ট্রি তরফ থেকে আমি যদি $1 কোনোভাবে অ্যাকোয়ার করতে চাই বা $1 পেতে চাই, এটা একটা ফরেন কারেন্সি। এই $1 পাওয়ার জন্য যে পরিমাণ ইন্ডিয়ান রুপি আমাকে পে করতে হয় সেটা ভারতীয় মুদ্রার বিনিময় হার ডলারের এগেনস্টে। মানে মনে করো $1 পাওয়ার জন্য আমাকে যদি 82 টাকা দিতে হয় বা 80 টাকা দিতে হয়, তাহলে সেটা ডলারের সঙ্গে ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার, রাইট? তো এই যে আমরা প্রায়শই পেপারে দেখি কখনো $1 ইকুয়ালস টু 82 রুপিস, কখনো $1 ইকুয়ালস টু 77 রুপিস, বা যদি কখনো $1 ইকুয়ালস টু 100 রুপিসও হয়ে যায়। তাহলে এই যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে বিনিময় হারটা, এটা কিসের বেসিসে ডিটারমিন্ড হয়, রাইট? তো এই যে বিনিময় হার নির্ধারণের পদ্ধতি, এই বিনিময় হার নির্ধারণের যে দুটো পদ্ধতি ভীষণ পপুলার, সেই পপুলার পদ্ধতিগুলোর মধ্যে ফার্স্ট রয়েছে মার্কেট ডিটারমিন্ড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসড মেকানিজমের ওপরে এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশন, আর একটা রয়েছে পারচেজিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশনের সিস্টেম, রাইট? তো আমরা ওয়ান বাই ওয়ান এই দুটো সিস্টেম নিয়ে পড়াশোনা করব। তো প্রথমেই চলে আসি আমরা পারচেজিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেটের বিষয়টা, রাইট? তো পারচেজিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেট এই বিষয়টা কি বোঝায় সেটা আমরা আগে ডিসকাস করব। তো দুটোই এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন সিস্টেম, ওয়ান ইজ মার্কেট ডিটারমিন্ড এক্সচেঞ্জ রেট, আর হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশনের সিস্টেম, রাইট? তো পারচেজিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশনের সিস্টেম, এটা বাংলায় বললে বলবো ক্রয় ক্ষমতার সাপেক্ষে কিভাবে তুমি বিনিময় হার দুটো দেশের কারেন্সির মধ্যে ফিক্স আপ করো, রাইট? তার মানে কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি, the foreign exchange rate is determined by the relative purchasing powers of the two currencies. মানে দুটো দেশের কারেন্সির বা মুদ্রার রিলেটিভ পারচেজিং পাওয়ার, তাদের ক্রয় ক্ষমতার নিরিখে এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশন কিন্তু হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলেছি, যেমন দেখো একটা ম্যাকডোনাল্ড বার্গার যদি আমি ইউএস ডলারে কিনি, তাহলে যদি আমাকে $20 দিতে হয় এবং একই ম্যাকডোনাল্ডের বার্গার মানে সেম প্রোডাক্টের কোনো কোয়ালিটি কোয়ান্টিটির কোনো ডেভিয়েশন নেই, কোয়ালিটি অফ প্রোডাক্ট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট সেম, প্রোডাক্টটা ইউনিক, কিন্তু সেটা কেনার জন্য ইউএস ডলার হলে আমি মনে করো $20
সেটাকে দিয়ে পারচেস করছি। আর যদি ভারতীয় মুদ্রায় কিনতে হয় তাহলে মনে করো যদি আমাকে 100 টাকা দিতে হয় তাহলে তুমি এটা বলতেই পারো যে $20 ইকুয়ালস টু 100 রুপিস। তো এটা কি করে বলতে পারো? কারণ প্রোডাক্ট বাস্কেটটা সেম, প্রোডাক্ট বাস্কেটের মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটির কোনো চেঞ্জ নেই। তাহলে একটা ইউনিক প্রোডাক্ট বাস্কেট কেনার জন্য ডলারে একজন একটা অ্যামাউন্ট অফ মানি পে করছে, আবার আমি কিনলে ভারতীয় মুদ্রা আর এক ধরনের অ্যামাউন্ট পে করছি। তাহলে যেহেতু প্রোডাক্ট বাস্কেটটা ইউনিক, আমরা এটা বলতেই পারি যে $20 ইকুয়ালস টু 100 ইন্ডিয়ান রুপি। তো সেখান থেকে ডেফিনেটলি আমরা এটা পেতে পারি যে $1 ইকুয়ালস টু 5 ইন্ডিয়ান রুপি, রাইট? তাহলে এটাও তো একটা এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার, যেখানে আমরা বলছি যে $1 যদি আমাকে পেতে হয় তো আমাকে 5 টাকা দিতে হচ্ছে। তার মানে এই যে এক্সচেঞ্জ রেট তুমি পেলে ইন্ডিয়ান রুপির সঙ্গে $, এটাও তো একটা ধরনের এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন সিস্টেম। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কিসের বেসিসে এই এক্সচেঞ্জ রেটটাকে ডিটারমিন করলে, তো তুমি ডেফিনেটলি আনসার করবে যে ক্রয় ক্ষমতার সাপেক্ষে করলাম। তাহলে এই যে ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিনিময় হার নির্ধারণের পদ্ধতি, এটাকে বলা হয় পারচেজিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেট, রাইট? তাহলে ক্রয় ক্ষমতার সাপেক্ষ আমরা কিন্তু যে কোনো দেশের কারেন্সির মধ্যে এক্সচেঞ্জ রেট কিন্তু ডিটারমিন করতে পারি, রাইট? এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে একটু রিলেটিভলি আর একটু হায়ার এন্ডের এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন সিস্টেম, যেটা আর একটু অনেক বেশি কনসেপচুয়াল এবং রিলেটিভলি টাফার। ধীরে ধীরে সবাই বুঝবে এবং খুব মন দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করো, কারণ বিষয়টা কনসেপচুয়াল, তো একটু ভালো করে না বুঝলে প্রবলেম হতে পারে। কি বলেছে দেখো, মার্কেট এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন। তো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কাইন্ড অফ এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন সিস্টেম হচ্ছে মার্কেট এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন। তো সেখানে ফার্স্ট কি বলা হয়েছে দেখো, ফরেন এক্সচেঞ্জ রেট ইজ দ্য প্রাইস অফ ওয়ান কান্ট্রি কারেন্সি ইন রিলেশন টু দ্য আদার কান্ট্রি কারেন্সি। অবভিয়াসলি $1 যদি আমি বলি 80 ইন্ডিয়ান রুপিস, তার মানে 1 ইউনিট ফরেন কারেন্সি পেতে গেলে আমাকে 80 টাকা দিতে হচ্ছে। তাহলে ডেফিনেটলি ফরেন কারেন্সির ভ্যালুয়েশনটা করছি ইন্ডিয়ান রুপির এগেনস্টে। বলছে which like the price of any other commodity is determined by the demand and supply factors। এবার মনে করো কোনো একটা জিনিসের দাম কি হবে, বলাই বাহুল্য ইকোনমিক্স না জানলেও এই জিনিসটা আমরা জানি যে ওই কমোডিটিটার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, রাইট? আমরা যদি বলি কোনো কমোডিটির ডিমান্ড ইজ হাই রাদার দ্যান সাপ্লাই, রাইট? তার মানে ডিমান্ড যদি গ্রেটার দ্যান সাপ্লাই হয় তাহলে ডেফিনেটলি প্রাইসটা বাড়ে। আবার যদি উল্টোটা হয়, ডিমান্ড ইজ লেস দ্যান সাপ্লাই, রাইট? তাহলে ডিমান্ডটা কম সাপ্লাইয়ের চেয়ে, তাহলে ডেফিনেটলি এখানে প্রাইসটা ফল করবে। তার মানে ডিমান্ড যদি অনেক বেশি হয় সাপ্লাইয়ের চেয়ে, তাহলে ডেফিনেটলি জিনিসের দাম বাড়ে। আবার ডিমান্ড যদি কম হয় সাপ্লাইয়ের চেয়ে, তার মানে সাপ্লাইটা বেশি ডিমান্ডের চেয়ে, তো প্রাইসটা ফল করবে। তার মানে এভাবে কোনো একটা জিনিসের দাম তো ঠিক হয়ে থাকে। তাহলে এখানে ডলারের ভ্যালুটা ইন্ডিয়ান রুপির এগেনস্টে কি হবে সেটাও ডেফিনেটলি ডিমান্ড সাপ্লাই মেকানিজমের উপর ডিপেন্ড করতে পারে। এবার এই ডিমান্ড সাপ্লাইটা অফ হোয়াট, কিসের ডিমান্ড সাপ্লাই? ডিমান্ড সাপ্লাইটা হচ্ছে ফরেন কারেন্সির ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, রাইট? বলেছে দেখো, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ কাম ফ্রম দ্য রেসিডেন্ট অফ দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ। আমি যদি বলি ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ, মানে মনে করো আমি বলছি ডলারের ডিমান্ড, তা ডলারের ডিমান্ড অ্যান্ড ডলারের সাপ্লাইয়ের ওপরে ডলারের ভ্যালু কি হবে ইন্ডিয়ান রুপির রেসপেক্টে সেটা ডিটারমিন্ড হয়ে থাকে। যেমন কোনো একটা প্রোডাক্টের দাম কি হবে তার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর যদি ডিপেন্ড করে, তাহলে ডলারের ভ্যালুটা ইন্ডিয়ান রুপির এগেনস্টে কি হবে সেটা ডেফিনেটলি ডলারের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে, ডিমান্ড সাপ্লাই মেকানিজম। তো এই ডিমান্ড কোথা থেকে আসে বা সাপ্লাই কোথা থেকে আসে? বলেছে দেখো, ডিমান্ড কথাটা যখনই বলি তাহলে বলবো ইম্পোর্টিং গুডস অ্যান্ড সার্ভিস। মনে করো আমি বিদেশ থেকে কোনো জিনিস ইম্পোর্ট করতে চাইছি, মনে করো একটা ফরেন পারফিউম বা ফরেন কার আমি ইম্পোর্ট করতে চাইছি, তো আমাকে ডেফিনেটলি ফরেন কারেন্সি লাগবে। তাহলে এখান থেকে একটা ফরেন কারেন্সির ডিমান্ড জেনারেট হয়। আবার মনে করো ট্যুরিজম পারপাস, মনে করো আমি কোনো মেডিকেল কাজে বা মনে করো ট্যুরিজমের জন্য গেলাম, বা মনে করো কোনো এডুকেশনাল পারপাসে আমি অ্যাব্রডে যাব, তো তার জন্য আমার ফরেন কারেন্সি দরকার। তো এই কারণে ফরেন কারেন্সির ডিমান্ড একটা ইকোনমিতে জেনারেট হয়ে থাকে। আর যদি সাপ্লাইয়ের কথা বলি তাহলে বলবো আমরা যখন কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করি, রাইট? মনে করো ইন্ডিয়া কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করছে, তাহলে আমি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করি বা রপ্তানি করি, তাহলে সেখান থেকে ডেফিনেটলি আমি ফরেন কারেন্সি পাবো, আর্ন করব। তাহলে এটা দেশের পক্ষে মানে ইন্ডিয়ার পক্ষে ফরেন কারেন্সি সাপ্লাইটাকে বোঝায়। বলেছে দেখো, এক্সপোর্টিং গুডস অ্যান্ড সার্ভিস,
তার মানে যত গুডস অ্যান্ড সার্ভিস আমরা এক্সপোর্ট করব সেখান থেকে কিন্তু ফরেন কারেন্সি ইন্ডিয়াতে রিসিভড হবে, আর্ন করবে ইন্ডিয়ান ইকোনমি, রাইট? তো এটা ফরেন কারেন্সি সাপ্লাইয়ের একটা যোগসূত্র হতে পারে। একই রকমভাবে ফরেনার্স ট্রাভেলিং টু ইন্ডিয়া, ফরেনার্সরা যারা ইন্ডিয়াতে ট্রাভেল করতে আসছে, তো তারা এখানে এসে ডলারটা স্পেন্ড করছে, তার ফলে কিন্তু সেটা ডলারের ইনফ্লোটা ইন্ডিয়াতে বাড়াচ্ছে। একই রকমভাবে ফরেনার্স ইনভেস্টিং ইন ইন্ডিয়ান স্টক মার্কেট, এফডিআই, এফপিআই, তার মানে আমরা যেমন আমাদের দেশের শেয়ার বাজারে ইনভেস্ট করি, তেমনি বিদেশিরাও তো আমাদের দেশের শেয়ার বাজারে ইনভেস্ট করে। তো তারা যে আমাদের দেশের শেয়ার বাজারে ইনভেস্ট করে সেগুলো এফডিআই, এফপিআই, এরকম নানা ফরম্যাট হতে পারে। তারা যদি আমার দেশে শেয়ার বাজারে ইনভেস্ট করে তাহলে সেটা এফপিআই নামে পরিচিত, এবং তারা যদি আমার দেশে কোনো রকম প্রোডাকশন পারপাসে টাকাটা ইনভেস্ট করে, কোনো কল কারখানা তৈরি করছে, তাহলে সেটাকে এফডিআই বলা হয়। এনিওয়ে, বিদেশিরা আমার দেশে শেয়ার বাজারে ইনভেস্ট করুক বা আমার দেশের কোনো ডাইরেক্টলি প্রোডাক্টিভ পারপাসে মানিটা ইনভেস্ট করুক, এফডিআই হোক, এফপিআই হোক, আমার দেশের ফরেন কারেন্সির ইনফ্লোটা বাড়ছে, তাহলে এটা কিন্তু ডেফিনেটলি সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জের বিষয়টার মধ্যে আসবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে ডলারের ডিমান্ড বা ডলারের সাপ্লাই ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে কোন কোন পার্সপেক্টিভ থেকে আসতে পারে। এটা শুধু ইন্ডিয়ান ইকোনমি নয়, যে কোনো ইকোনমির ক্ষেত্রে সেই ইকোনমির রেসপেক্টে কীভাবে ফরেন কারেন্সি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা জেনারেট হয়, সেখানে এই সমস্ত কম্পোনেন্টসই আমরা দেখে থাকি। এবার আমি তোমাদের বললাম যে কোনো একটা প্রোডাক্টের দাম কিভাবে ঠিক হয়, সেটা ডিমান্ড সাপ্লাই মেকানিজমের মাধ্যমে হয়, রাইট? তো আমরা আগে একটু এই ডিমান্ড সাপ্লাই মেকানিজমটা বুঝে নেব, রাইট? তারপরে আমরা ওই মেকানিজমটার উপরে ভিত্তি করে কিভাবে ডলারের ভ্যালুয়েশনটা ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি ঠিক হচ্ছে সেটা বুঝবো, তাতে ক্লাসটা একটু ইজিয়ার হবে, রাইট? তো আমি প্রথমেই দেখো একটা ব্ল্যাঙ্ক স্লাইড রেখেছি যেখানে আমি কিছু ড্র করব। বিষয়টা কি আছে? এক্সপ্লানেশনস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মার্কেট ফোর্স মেকানিজম, রাইট? তাহলে এই মার্কেট ফোর্স যেটা কিনা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে তৈরি হয়, তো সেটা সম্পর্কে কিছু এক্সপ্লানেশন। তো আমি মনে করি একটা প্রোডাক্টটা মনে করো এক্স, রাইট? এক্স হচ্ছে একটা গুড। তাহলে এক্স গুডের আমি ভারসাম্য দাম এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণটাকে আগে বার করব। সেটা বার করতে গেলে আমাদের সবার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে এক্স গুডের ডিমান্ড এবং এক্স গুডের সাপ্লাই। মনে করো এখানে আমরা প্রাইস অফ গুড এক্স নিয়েছি। মনে করো প্রাইস অফ গুড এক্সটা মনে করো পি, রাইট? পি হলো প্রাইস অফ গুড এক্স, রাইট? আর এখানে কোয়ান্টিটি অফ গুড এক্স নিয়েছি, কোয়ান্টিটি অফ গুড এক্স নিয়েছি, মনে করো সেটাকে আমরা বললাম কিউ, রাইট? তার মানে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস নিয়েছি আর হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি নিয়েছি। এবার ডিমান্ড কার্ভটা কেমন দেখতে হয়? ডিমান্ড কার্ভ সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হয়। তার মানে আমরা জানি অরিজিন থেকে যত আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ওপর দিকে যাব তত কিন্তু ভ্যালুটা বাড়ে, আর এদিকে যত হরাইজন্টাল অ্যাক্সিস যাব তত ভ্যালুটা বাড়ে। তাহলে প্রাইস যখন বেশি, মনে করো প্রতি ইউনিটের দাম ছিল 8 টাকা, তখন তোমার ডিমান্ড ডেফিনেটলি কম হবে। প্রাইস যত কমবে তোমার ডিমান্ড ডেফিনেটলি বেশি হবে। তার মানে এটার জন্য ইকোনমিক্স পড়ার দরকার হয় না, আমরা মোটামুটি সবাই জানি যে প্রাইস যত কমে তত আমাদের ডিমান্ডটা বাড়ে, কারণ তত জিনিসটা রিলেটিভলি চিপার হচ্ছে, সস্তা হচ্ছে, তো আমরা সেটা বেশি করে কিনতে চাইব। তো এই যে ডিফারেন্ট প্রাইস কোয়ান্টিটির কম্বিনেশন, মনে করো এখানে 8-1 এই কম্বিনেশন বা 6-2 কম্বিনেশন বা 2-5 কম্বিনেশন, এগুলোকে যদি একটা লোকাস দিয়ে বা একটা সঞ্চার পদ দিয়ে জয়েন করি তাহলে যেটা পাই সেটাকে বলা হয় ডিমান্ড কার্ভ, রাইট? তাহলে এটা কোন কমোডিটির ডিমান্ড কার্ভ? এক্স কমোডিটিটার ডিমান্ড কার্ভ পেলাম। এবার বিষয়টা হচ্ছে আমি তো খালি ডিমান্ড করলেই চলবে না, কারণ আমরা তো হচ্ছে খালি কনজিউমার পার্টে রয়েছে, আমরা খালি ডিমান্ডই করি, কিন্তু আমরা তো জিনিসটা প্রডিউস করি না। তো আমরা ডিমান্ড করলেই সেটা যে সাপ্লাই হবেই এমন কোনো গ্যারান্টি নেই। সুতরাং এক্ষেত্রে সাপ্লাইয়ের বিষয়টা দেখাটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে সাপ্লাই কারা করে থাকে? সাপ্লাই বেসিকলি প্রডিউসাররা করে থাকে, রাইট? তাহলে আমি যদি এদিকে প্রাইস নিই, এদিকে যদি কোয়ান্টিটি নিই, তো প্রডিউসাররা বেসিক অবজেক্টিভ কি হয়? প্রডিউসারদের বেসিক অবজেক্টিভ হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, মানে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তারা কি চাইবে? তারা চাইবে, মনে করো যদি এই প্রাইসটাই ধরি, যদি 8 টাকা প্রতি ইউনিট প্রাইস হয়, তা আমি অনেক বেশি পরিমাণ সাপ্লাই করতে চাইবো, মনে করো 5 ইউনিট সাপ্লাই করতে চাইছি। দাম যত কমবে আমার সাপ্লাই করার প্রবণতাটা
তত কমবে। তো দাম যখন কমে কমে মনে করো এই 2 টাকা হয়ে গেল, তখন মনে করো আমি সাপ্লাইটা সবচেয়ে কম করছি, কারণ এখানে আমার অবজেক্টিভটাই তো আলাদা। আমার অবজেক্টিভটাই তো হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তো দাম বেশি, প্রফিট ম্যাক্সিমাইজ বেশি হবে, আমি বেশি করে সাপ্লাই করব। দাম যত কম, আমার প্রফিট ম্যাক্সিমাইজেশনের বিষয়টা ডেফিনেটলি নেগলিজেবল হয়ে যাচ্ছে, তো আমি সাপ্লাইটা কম করব। তাহলে এবার এই পয়েন্টগুলোকে যদি একটা লোকাস দিয়ে জয়েন করি, আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো সাপ্লাই কার্ভ। এবার একটা অদ্ভুত জিনিস দেখো, আমরা যদি এটা ডিমান্ড কার্ভ আর এটা সাপ্লাই কার্ভ দেখি, তাহলে এক্স গুডের ক্ষেত্রে যখন 8 টাকা প্রতি ইউনিট দাম ছিল, তখন আমার ডিমান্ড ছিল ডেফিনেটলি অনেক কম, 1 ইউনিট। কিন্তু যখন 8 টাকা প্রতি ইউনিট দাম, তখন মনে করো সাপ্লায়াররা অনেক বেশি পরিমাণ সাপ্লাই করতে চাইছে। আবার উল্টোটা, যখন মনে করো দাম কম, প্রতি ইউনিটের দাম 2 টাকা, তখন আমার কিন্তু ডিমান্ডটা অনেক বেশি, কিন্তু সাপ্লায়াররা অত সাপ্লাই করতে চাইছে না। এবার আমি ডিমান্ড করলেও শুধু হবে না, বা ওরা শুধু সাপ্লাই করলেও হবে না। তার মানে কি কোয়ান্টিটি ইকোনমিতে সাপ্লাই করা হবে এবং তার ভারসাম্য দামই বা কী হবে, এটা নিয়ে একটা প্রবলেমে পড়া গেল। এই জায়গাটা সলিউশন ইকোনমিস্টরা যেটা দিয়েছেন সেটা হচ্ছে এই ডিমান্ড কার্ভের সঙ্গে যদি আমি সাপ্লাই কার্ভটাকে ইন্টারাক্ট করিয়ে দিই। সাপ্লাই কার্ভটাকে ইন্টারাক্ট করে দিই মানে, মনে করে ডিমান্ড কার্ভের সঙ্গে যদি সাপ্লাই কার্ভটাকে ইন্টারাক্ট করিয়ে দিই, তাহলে দেখো এইখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবে। এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেখানে আমরা জানি ভ্যালুটা সেম হয়। তাহলে এক্ষেত্রে দেখো, যখন প্রতি ইউনিটের দাম 6 টাকা, তখন আমার ডিমান্ডও যা, সাপ্লাইও তাই। তার মানে এখানে এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই সব সমান হয়ে যায়, এবং এক্সেস ডিমান্ড বা এক্সেস সাপ্লাই এগুলো সবই 0 হয়ে যায়। তার মানে ইকোনমিতে তখন বলা হবে যে প্রতি ইউনিটের দাম হবে 6 টাকা এবং 2 ইউনিট সাপ্লাই করা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2 ইউনিট ডিমান্ডও হবে। তার মানে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ সাপ্লাইড, রাইট? তাহলে এইভাবে ডিমান্ড সাপ্লাই মেকানিজম দিয়ে আমরা বুঝলাম যে কিভাবে একটা ইকোনমিতে কোনো একটা প্রোডাক্টের দাম ঠিক হয়ে থাকে, যে কোনটা তার ভারসাম্য দাম হবে এবং কোনটা তার ভারসাম্য উৎপাদনের পরিমাণ হবে, রাইট? তো এই পুরো সিস্টেমটাকে বলা হয় ডিমান্ড সাপ্লাই মেকানিজম, এবং এটাকে মার্কেট ফোর্স বলা হয়। কোনো কারণে যদি মনে করো আমি এই পয়েন্ট থেকে কোনোভাবে ডিভিয়েট করে গেছি, মনে করো আমি 6 টাকা প্রতি ইউনিট প্রাইসে নেই, যদি 8 টাকা প্রতি ইউনিট প্রাইসে থাকি, তাহলে দেখো এক্ষেত্রে সাপ্লায়াররা অনেক বেশি সাপ্লাই করছে, কিন্তু ডিমান্ড তো তোমার কম। তাহলে এই পুরো ইউনিটটা তোমার হয়ে যায় এক্সেস সাপ্লাই, এবং আমরা জানি এক্সেস সাপ্লাই হলে প্রাইস তলার দিকে নামবে। কতটা অবধি নামবে? যেখানে এসে মার্কেটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে যদি আমি রুপিস 2 ধরি, তাহলে এখানে আমাদের ডিমান্ড হচ্ছে অনেক বেশি কিন্তু সাপ্লাই কম, তাহলে এই পুরো অ্যামাউন্টটা হয়ে গেল এক্সেস ডিমান্ড। এক্সেস ডিমান্ড হলে আমরা কি জানি, ডিমান্ড যদি হায়ার দ্যান সাপ্লাই হয় তাহলে প্রাইসটা বাড়ে। কতটা অবধি বাড়বে? যেখানে এসে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের সঙ্গে সমান হয়ে যাবে, মার্কেট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এই প্রসেসটা কিন্তু অটো অ্যাডজাস্টেড প্রসেস। কোনো কারণে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম থেকে যদি ডিভিয়েট করে যায় প্রাইসটা, আবার অটো অ্যাডজাস্টেড প্রসেসে সেটা কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইসের সাথে কনভার্জ করে যাবে, রাইট? তো ইট ইজ আ স্টেবল কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম, বা এটা খুব ভারসাম্য মেকানিজম, যেটা থ্রু দিয়ে কিন্তু আমরা ভারসাম্য উৎপাদনের পরিমাণ এবং ভারসাম্য দাম বিষয়টা দেখছি। আশা করি এই বিষয়টা থেকে ডিমান্ড সাপ্লাই মেকানিজমটা কি এবং কিভাবে কোনো একটা কমোডিটির দাম, ভারসাম্য উৎপাদনের পরিমাণ ইকোনমিতে ঠিক হয়, সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এবার মেজর পার্টটাতে এন্টার করব। আমরা আগেই বললাম যে ডলারের ভ্যালুটা ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি কি হবে, মানে হোয়াট উইল বি দ্য এক্সচেঞ্জ রেট, সেটা ডলারের ডিমান্ড অ্যান্ড ডলারের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, রাইট? তো আমরা এই ভার্টিক্যাল অ্যাক্সিসে কি পরিমাপ করেছি দেখো, রেট অফ ফরেন এক্সচেঞ্জ, দ্যাট ইজ দ্য প্রাইস অফ ডলার ইন টার্মস অফ রুপি। তার মানে ডলারের প্রাইসটা ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি কি হবে। আর এই হরাইজন্টাল অ্যাক্সিসে কি পরিমাপ করেছি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ, মানে ফরেন এক্সচেঞ্জের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দ্যাট ইজ ডলারের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি আছে সেটাকে আমরা হিসাব করেছি, রাইট? এবার দেখো ডিমান্ড কার্ভ অফ ডলার সেটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, অ্যান্ড সাপ্লাই কার্ভ অফ ডলার সেটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ।
বিষয়টা সম্পর্কে বলি, আমি মনে করো এই আর এক্সচেঞ্জ রেটটাতে রয়েছি। এই আর এক্সচেঞ্জ রেটে মনে করো $1 ইকুয়ালস টু সাপোজ মনে করো 70 ইন্ডিয়ান রুপিস, রাইট? এবার আমি যদি R2 এক্সচেঞ্জ রেটটা ধরি, মনে করো সেখানে $1 ইকুয়ালস টু 100 ইন্ডিয়ান রুপিস। আর R1 এক্সচেঞ্জ রেটটা যদি ধরি তাহলে মনে করো $1 ইকুয়ালস টু 50 ইন্ডিয়ান রুপিস। তার মানে যত ওপরের দিকে যাচ্ছি তত ডলারের ভ্যালুটা বাড়ছে। ডলারের ভ্যালুটা বাড়ছে বুঝছো কি করে? আমরা এমনিতে কি বলি, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যত উপরের দিকে যাবো তো ভেরিয়েবলের ভ্যালুটা বাড়বে। তাহলে এখানে ভেরিয়েবল কোনটা? এক্সচেঞ্জ রেট। তো এখানে কার এক্সচেঞ্জ রেটটা বাড়ছে? ডলারের এক্সচেঞ্জ রেটটা ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি হাই হচ্ছে। তার মানে আগে $1 পেতে 50 টাকা দিতাম, তারপরে $1 পেতে 70 টাকা দিই, এখন $1 পেতে 100 টাকা দিতে হচ্ছে। তাহলে ডলার অনেক কস্টলিয়ার হয়ে যাচ্ছে। এবং একই রকমভাবে ইন্ডিয়ান রুপির কিন্তু ভ্যালুটা ক্রমাগত কমছে যত আমি ওপরের দিকে যাচ্ছি। এবং এদিকে যদি যাই তাহলে ডেফিনেটলি ডলারের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা ক্রমাগত বাড়ছে। এবার দেখো ডলারের ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং। অলরেডি তোমরা এটা আগের স্লাইডটাতে আমরা দেখলাম যে ডলারের ডিমান্ড কার দিক থেকে আসে। তো ডিমান্ড আসে যারা ইম্পোর্টার তাদের দিক থেকে মোস্টলি ডিমান্ড আসবে। তাহলে যখন মনে করো $1 ইকুয়ালস টু 100 টাকা, তখন ডলারটা অনেক কস্টলি। মানে কোনো কিছু প্রোডাক্ট যদি আমি ইম্পোর্ট করতে চাই সেটার জন্য অনেক বেশি ইন্ডিয়ান রুপি আমাকে দিতে হচ্ছে। তাহলে আমি ডেফিনেটলি ডলারের ডিমান্ডটা কম করব। একই রকমভাবে যদি আমি বলি $1 ইকুয়ালস টু 50 রুপিস, তাহলে এখন ইম্পোর্ট করাটা খুব সস্তা হয়ে যাচ্ছে, সুতরাং ডলারের ডিমান্ডটা আমার বেড়ে যাবে। তাহলে ডলারের ডিমান্ড কার্ভটা কেমন হবে? ডাউনওয়ার্ড স্লোপিং। সিমিলারলি যদি ডলারের সাপ্লাই কার্ভ বলি, $1 ইকুয়ালস টু 100 রুপিস যখন আছে, তো সাপ্লাই অফ ডলার কার দিক থেকে আসে? যারা এক্সপোর্টার তাদের দিক থেকে। তারা দেখছে এখন এক্সপোর্ট করাটা মুনাফাজনক, মানে আমি এক্সপোর্ট করে ডলারে আর্ন করব, সেটা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তো আমি অনেক বেশি পরিমাণ ইন্ডিয়ান রুপি আর্ন করতে পারবো, রাইট? তো সেই জায়গা থেকে তারা কিন্তু বেশি পরিমাণ এক্সপোর্ট করতে চাইবে। তার মানে যখন এক্সচেঞ্জ রেটটা হাই থাকবে তখন ডেফিনেটলি ডলারের সাপ্লাইটা হাই হবে, এবং এক্সচেঞ্জ রেটটা কম হলে ডলারের সাপ্লাইটা কম হবে। তার ফলে সাপ্লাই কার্ভ অফ ডলারটা কি হবে বলো? আপওয়ার্ড স্লোপিং কার্ভ হবে। এইরকম একটা জায়গাতে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট কোথায় হবে সেটা অলরেডি আগের স্লাইডটা থেকে আমরা দেখেছি, যে যেখানে ডিমান্ড কার্ভ অ্যান্ড সাপ্লাই কার্ভ ইন্টারাক্ট করে সেই জায়গাটাতেই ভারসাম্য দাম ঠিক হয়ে থাকে। তাহলে এখানে ভারসাম্য দাম মানে কোনটা? $1 ইকুয়ালস টু মনে করো 70 ইন্ডিয়ান রুপিস, দ্যাট ইজ দ্য এক্সচেঞ্জ রেট আর, রাইট? এবং এক্ষেত্রে ডলারের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কত হবে? সেটা হচ্ছে কিউ। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ ডলার ডিমান্ডেড অ্যান্ড সাপ্লাইড, রাইট? এবার আমি যদি মনে করো কোনো কারণে এই R2 এক্সচেঞ্জ রেটটায় চলে যেতাম, যদি R2 এক্সচেঞ্জ রেটটায় চলে যেতাম, তাহলে কি হতো? তাহলে মনে করো এখন ডলারটা অনেক বেশি কস্টলি আর ইন্ডিয়ান রুপিটা খুব সস্তা। তো আমরা কি জানি? ডলারের সাপ্লাইটা বেশি হবে রাদার দ্যান ডলারের ডিমান্ড। তার মানে এটা যদি হয় ডলারের ডিমান্ড, তো ডলারের সাপ্লাই হবে এটা। তাহলে এই পুরো ভলিউমটা হবে এক্সেস সাপ্লাই অফ ডলার। তো ডলারের সাপ্লাই যদি বেশি হয় তাহলে কি হয়? তাহলে আমরা জানি এমনিতে যদি সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ডিমান্ড হয় তাহলে প্রাইসটা কি করে? ফল করে। তাহলে এখানে প্রাইসটা কি? এখানে প্রাইসটা হচ্ছে ডলারের ভ্যালু ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি। তাহলে সেটা কি করবে? ফল করবে। ফল করে $1 ইকুয়ালস টু 70 রুপিসের দিকে অ্যাপ্রোচ করবে। আবার একই রকমভাবে যদি R1 এক্সচেঞ্জ রেটটা ধরি, তাহলে দেখো এখানে ডলারের ডিমান্ড অনেক বেশি, whereas সাপ্লাইটা কম। তাহলে এখানে কি আছে বলে? পুরো অ্যামাউন্টটা এক্সেস ডিমান্ড অফ ডলার আছে। তাহলে এক্সেস ডিমান্ড অফ ডলার হলে ডলারের ভ্যালুটা কি হবে? তাহলে আমরা কি জানি? যদি ডিমান্ড ইজ হায়ার দ্যান সাপ্লাই হয় তাহলে প্রাইস বাড়ে। তাহলে এখানে প্রাইস কোনটা? সেটা হচ্ছে ডলারের ভ্যালু। তাহলে ডলারের ভ্যালুটা বাড়বে। কত দূর অবধি বাড়বে? যেখানে $1 ইকুয়ালস টু 70 ইন্ডিয়ান রুপিস না হয়ে যাচ্ছে, মানে আর এক্সচেঞ্জ রেটটায় না যাচ্ছে, ততদূর অবধি যাবে। তার মানে এই জায়গা থেকে বুঝতে পারলাম এটা একটা স্টেবল কাইন্ড অফ সিচুয়েশন, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে এক্সচেঞ্জ রেটটা ঠিক হলো $1 ইকুয়ালস টু 70 ইন্ডিয়ান রুপিস, এই এক্সচেঞ্জ রেটটা পুরোটা মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ডলারের উপর ডিপেন্ড করে হলো।
এবং কোনো কারণে এক্সচেঞ্জ রেট থেকে যদি কোনো ডিভিয়েশন হয়, ওপরে চলে যায় বা তলায় নেমে যায়, আমরা আবার ধীরে ধীরে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটের দিকে চলে যাব। তাহলে এই যে এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশন সিস্টেম, এটাকে আমরা বলবো মার্কেট ডিটারমিন্ড এক্সচেঞ্জ রেট সিস্টেম, রাইট? তাহলে এখানেও একটা এক্সচেঞ্জ রেট পেলাম, তাহলে এই এক্সচেঞ্জ রেটটাকে বলা হয় মার্কেট ডিটারমিন্ড এক্সচেঞ্জ রেট, রাইট? তো এবার দেখি এখানে কি লিখেছে। বলেছে দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, মনে করো ইকুইলিব্রিয়াম পয়েন্টটা রয়েছে ই, রাইট? At equilibrium point E, the exchange rate is defined as R. For example, মনে করো 1 USD equals to 70 Indian rupees. If for any point of time the exchange rate is at R2, R2 তে যদি exchange rate চলে যায়, যদি মনে করো 1 USD equals to 80 rupees হয়, আমি যেটা 100 rupees বলেছি সেটা যদি কোনো কারণে মনে করো 80 rupees হয়, রাইট? 80 rupees হলেও সেটা 70 rupees-এর চেয়ে বেশি, তুমি ওটা 80 রুপিসই বলো আর 100 রুপিসই বলো, একই বিষয় বোঝায়। তাহলে সেরকম একটা অবস্থাতে মনে করো ইকুইলিব্রিয়াম মানে $1 ইকুয়ালস টু 70 ইন্ডিয়ান রুপিস না হয়ে সেটা মনে করো $1 ইকুয়ালস টু 100 ইন্ডিয়ান রুপিস হলো বা 80 ইন্ডিয়ান রুপিস হলো, ইকুইলিব্রিয়ামের চেয়ে বেশি। তাহলে কি হয়? ডিমান্ড ফর ডলার ইজ লেস দ্যান সাপ্লাই অফ ডলার। তার মানে ডলারের ডিমান্ডটা ডেফিনেটলি কম হচ্ছে, সাপ্লাইটা বেশি হচ্ছে। তাহলে কি হয় বলো? ডলারের ভ্যালুটা কিন্তু ফল করে। ডলারের ভ্যালু যদি ফল করে তাহলে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট করবে। তার মানে ডলারের ভ্যালু ফল করছে কেন বলছি? $1 ইকুয়ালস টু 100 রুপিস বা $1 ইকুয়ালস টু 80 রুপিস থেকে সেটা কমে গিয়ে কত হচ্ছে বলো? $1 ইকুয়ালস টু 70 রুপিস। তার মানে ডেফিনেটলি আগে $1 পেতে গেলে আমাকে 80 টাকা বা 100 টাকা দিতে হতো, এখন $1 পেতে গেলে আমাকে 70 টাকা দিতে হচ্ছে। তাহলে ডলারের ভ্যালুটা কি করছে? ফল করছে। ডলারের ভ্যালুটা ফল করা মানে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কিন্তু অ্যাপ্রিসিয়েট হওয়া। তার মানে যখনই এক্সেস সাপ্লাই অফ ডলার থাকবে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কিন্তু অ্যাপ্রিসিয়েট হবে। বলেছে দেখো দ্য অ্যাপ্রিসিয়েশন মেনলি অকার্স ডিউ টু দ্য ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন, তাই না? তার মানে এক্সেস সাপ্লাই অফ ডলার হয়ে গেছে, সেই জন্য সারপ্লাস হয়ে গেছে, সেই জন্য ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। আবার সিমিলারলি ইফ দ্য এক্সচেঞ্জ রেট ইজ অ্যাট R1, ফর এক্সাম্পল মনে করো 1 USD ইকুয়ালস টু 50 রুপিস যদি বলি, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? ডিমান্ড ফর ডলার ইজ গ্রেটার দ্যান সাপ্লাই অফ ডলার। তাহলে ডিমান্ড ফর ডলার যদি গ্রেটার দ্যান সাপ্লাই অফ ডলার হয় তাহলে ডলারের ভ্যালু বাড়ছে। কি করে ভ্যালু বাড়ছে বুঝতে পারছো? যতক্ষণ R1 থেকে R-এ যাচ্ছ, আগে $1 পেতে 50 টাকা দিতে হতো, এখন $1 পেতে 70 টাকা দিতে হচ্ছে। তার মানে ডলার কস্টলি হয়ে যাচ্ছে। ডলার কস্টলি হচ্ছে ঠিকই, তার ফলে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কি হচ্ছে? ফল করছে। তো সেটাই বলেছে দেখো দ্য রুপি উইল ডেপ্রিসিয়েট ভায়া দ্য ফরেন এক্সচেঞ্জ। এটা কেন হচ্ছে? দ্য ডেপ্রিসিয়েশন মেইনলি অকার্স ডিউ টু দ্য আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন। তো ব্যালেন্স অফ পেমেন্ট তো আনফেভারেবল অবশ্যই, যখন R1-এ আছে আমাদের এক্সেস ডিমান্ড রয়েছে ডলারের, ডলারের ডিমান্ডটা অনেক বেশি আছে, সেই রেসপেক্টে সাপ্লাইটা নেই, তো সেই জন্য আনফেভারেবল ডেফিনেটলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সিচুয়েশন, তার ফলে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা আমরা কি দেখছি? ডেপ্রিসিয়েট করছে। তাহলে এইভাবে যে এক্সচেঞ্জ রেট তোমরা বানানো শিখলে বা এক্সচেঞ্জ রেট কীভাবে তৈরি হয় সেই জিনিসটা দেখলে, এটা পুরোটাই মার্কেট ফোর্স, মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ডলারের উপর ডিপেন্ড করে হলো। তো এটাকে বলা হবে মার্কেট ডিটারমিন্ড এক্সচেঞ্জ রেট সিস্টেম, রাইট? তাহলে মানে আমরা দুটো এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন সিস্টেম পপুলারলি নোন সেটা দেখলাম। একটা হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি বেসড এক্সচেঞ্জ রেট, মানে ক্রয় ক্ষমতার নিরিখে কিভাবে বিনিময় হার নির্ধারণ করব, আর একটা দেখলাম যে মার্কেট ফোর্সের উপর ডিপেন্ড করে কিভাবে এক্সচেঞ্জ রেটটাকে ঠিক করা হয়, রাইট? এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডেপ্রিসিয়েশন, রাইট? তো অলরেডি তোমরা অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনটা বুঝেছো, তো এই জায়গায় আরেকটু বিষয়টা দেখব। বলেছে দেখো price of 1 unit of foreign currency in terms of domestic currency is called its foreign exchange rate। তো সবাই তোমরা জানো যে যদি $1 পেতে গেলে আমাকে 80 টাকা দিতে হয়, তাহলে এটা ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার ডলারের এগেনস্টে, তাই এটাকে আমরা বলবো দ্য ফরেন এক্সচেঞ্জ রেট। বলেছে দেখো দ্য গ্রেটার ডিমান্ড দ্যান সাপ্লাই অফ দ্য কারেন্সি লিডস টু ইটস অ্যাপ্রিসিয়েশন, রাইট? তার মানে যদি বলি ডিমান্ড ফর ডলার গ্রেটার দ্যান সাপ্লাই অফ ডলার, তাহলে প্রাইস অফ ডলার কি হয়? প্রাইস অফ ডলারটা বাড়ে, তো এটাকে আমরা বলবো অ্যাপ্রিসিয়েশন। আর সিমিলারলি যদি আমি বলি ডিমান্ড
ফর ডলার লেস দ্যান সাপ্লাই অফ ডলার হয়, তাহলে মানে ডেফিনেটলি প্রাইস অফ ডলার কি হবে? প্রাইস অফ ডলারটা ডেফিনেটলি ফল করবে, কারণ এখানে ডিমান্ডটা কম, সাপ্লাইটা বেশি, তাহলে প্রাইস অফ ডলারটা এখানে ফল করবে। তার মানে ডিমান্ড ফর ডলার, ডলারের ডিমান্ড যদি সাপ্লাইয়ের চেয়ে অনেকটা কম হয়, মানে সাপ্লাইটা বেশি, তাহলে প্রাইস অফ ডলার ফল করবে, এটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলবো। তাহলে অল অ্যাবাউট রিগার্ডিং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এর বাইরে কিচ্ছুটা নেই, রাইট? এরপরে দেখো এই পুরো বিষয়টা একটু চার্ট ফর্মে দেখিয়েছি। চার্ট ফর্মে এই কারণে দেখানো, কারণ এমসিকিউগুলো পরে যখন আলোচনা করব দেখবে এই চার্টটা খুব জানা দরকার। তো এক্ষেত্রে আমি বলেছি যে কারেন্সি ডেপ্রিসিয়েশন তার সঙ্গে কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের বিষয়টা, রাইট? তো ডিফারেন্সটা কি আছে? তো প্রথমে বলা হয়েছে দেখো, ইট রেফার্স টু দ্য ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি ইন টার্মস অফ ফরেন কারেন্সি। তাহলে ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায়? ফরেন কারেন্সির রেসপেক্টে যদি ইন্ডিয়ান রুপির ভ্যালু ফল করে তাহলে সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এক্সাম্পল একটা দিয়েছি দেখো, এ চেঞ্জ ফ্রম $1 ইকুয়ালস টু 40 রুপিস টু $1 ইকুয়ালস টু 45 রুপিস, মানে আগে $1 পেতে গেলে 40 টাকা দিতাম, এখন $1 পেতে গেলে 45 টাকা দিতে হচ্ছে, তাহলে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ফল করছে। সেই জন্য বলেছে দেখো, রিপ্রেজেন্ট দ্যাট ইন্ডিয়ান রুপিস ডেপ্রিসিয়েটিং, রাইট? আর যদি অ্যাপ্রিসিয়েশনের কথাটা বলি তাহলে উল্টো বলবো, ইট রেফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি ইন টার্মস অফ ফরেন কারেন্সি। তার মানে ফরেন কারেন্সির রেসপেক্টে যদি ডোমেস্টিক কারেন্সির ভ্যালু বাড়ে তাহলে সেটা বলবো অ্যাপ্রিসিয়েট করা। উদাহরণ কি বলেছে দেখো, এ চেঞ্জ ফ্রম $1 ইকুয়ালস টু 42 রুপিস টু $1 ইকুয়ালস 38 রুপিস, তার মানে আগে $1 পেতে গেলে 42 টাকা দিতে হতো, এখন 38 টাকা দিলেই চলে, তার মানে ইন্ডিয়ান রুপির ভ্যালু এখানে অ্যাপ্রিসিয়েট করছে, রাইট? তাহলে আমরা শিখলাম অ্যাপ্রিসিয়েশন কাকে বলে, ডেপ্রিসিয়েশন কাকে বলে, উইথ এক্সাম্পল, রাইট? এবার এটার ইম্প্যাক্ট থেকে প্রশ্ন ভীষণ দেয়, এই জায়গাটা ভালো করে একটু দেখে রাখবে। যদি আমি বলি ডেপ্রিসিয়েশন, তার ইম্প্যাক্ট কি হয় এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ওপরে। বলেছে দেখো, ইট মেক্স ডোমেস্টিক গুডস চিপার ইন দ্য ফরেন কান্ট্রি। তার মানে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা যদি ডলারের এগেনস্টে ক্রমাগত ফল করতে আরম্ভ করে, তাহলে বিশ্বের বাজারে ভারতীয় দ্রব্য সামগ্রী চিপার বা সস্তা হচ্ছে, তার ফলে ডেফিনেটলি আমরা দেখব এখানে এক্সপোর্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। ইট লিডস টু ইনক্রিজ ইন এক্সপোর্ট, রাইট? আবার একই রকমভাবে যদি আমি দেখি যে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডলারের এগেনস্টে ক্রমাগত বেড়ে যাচ্ছে, মানে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট করছে, তাহলে ডেফিনেটলি আমি যখন এখন কোনো কিছু ইম্পোর্ট করতে যাই, তাহলে আগে মনে করো $1 একটা পারফিউম ইম্পোর্ট করতাম, তো আমাকে মনে করো 42 রুপিস দিতে হতো, এখন $1 পারফিউমটা আমি ইম্পোর্ট করে আমাকে 38 রুপিস দিতে হয়, তো আমি ইম্পোর্ট করতে চাইবো বই কি, সুতরাং এক্ষেত্রে ইম্পোর্টটা কী হবে বলো, বাড়বে। ইট মেক্স ফরেন গুডস চিপার ইন ডোমেস্টিক কান্ট্রি, ইট লিডস টু দ্য ইনক্রিজ ইন ইম্পোর্টস, তাহলে এখানে ইম্পোর্টস বেড়ে যাবে। সুতরাং এই জায়গাটা একটু ভালো করে আমরা তৈরি করে রাখবো, ইম্প্যাক্টগুলো দেখে রাখবো। আশা করি থিওরি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে অ্যাপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, এক্সচেঞ্জ রেট, কীভাবে এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশন হয়, এবং এই এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশনের পদ্ধতিগুলোর ডিটেল ব্যাপারটা আমরা পড়েছি আজকে ক্লাসে, এবং এই অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্ট কীভাবে এক্সপোর্ট ইম্পোর্টকে প্রভাবিত করে, কীভাবে ইম্প্যাক্টেড হয় এক্সপোর্ট ইম্পোর্টগুলো, তো সেই বিষয়গুলো আমরা দেখেছি, রাইট? এরপরে বেশ কিছু এমসিকিউ একটু আমরা দেখে নেব। প্রথম এমসিকিউ আছে দেখো, দ্য রিডাকশন ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি থ্রু মার্কেট ফোর্স, মানে মার্কেট ফোর্স মানে মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে মেকানিজমটা এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনে, সেটার ওপরে প্রশ্ন এসছে যে মার্কেট ফোর্সের থ্রু দিয়ে যদি ডোমেস্টিক কারেন্সি, মনে করে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা রিডিউস হচ্ছে, তাহলে আমরা সেটাকে কী বলবো? এটা অবভিয়াসলি বলবে ডেপ্রিসিয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি, ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডেপ্রিসিয়েট হওয়া, কারণ রিডাকশন বলেছে না, তার মানে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডেফিনেটলি ডেপ্রিসিয়েট হওয়া। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, বায়ার্স অ্যান্ড সেলার্স অফ ফরেন এক্সচেঞ্জ আর, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বায়ার সেলার্স কারা আছে? এরা সবাই আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক, কমার্শিয়াল ব্যাঙ্ক, ব্রোকার্স, সুতরাং আনসারটা অল অফ দিস হবে, রাইট? সুতরাং এই কোয়েশ্চেনের আনসারটাও বুঝলাম। পরের কোয়েশ্চেনটা কি আছে দেখো, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। ইফ রুপি ইজ স্ট্রেনদেনিং, মানেটা কি? রুপি ইজ স্ট্রেনদেনিং মানে হচ্ছে রুপির অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, মানে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডলারের এগেনস্টে বাড়ছে, তা যদি হয় তাহলে কি হবে? ইন্ডিয়ান রুপির ভ্যালুটা যদি ডলারের এগেনস্টে ক্রমাগত বাড়ে, তাহলে এক্সপোর্টটা অনেক বেশি কস্টলিয়ার হয়ে পড়বে, রাইট? সুতরাং আনসারটা হবে এক্সপোর্ট অফ ইন্ডিয়ান প্রোডাক্টস উইল বি এক্সপেন্সিভ,
ঠিক আছে, তার মানে এখন আমি যদি এক্সপোর্ট করতে চাই তাহলে সেটা অনেক কস্টলি কাইন্ড অফ এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট উইল বি চিপার তো হবেই না, ইম্পোর্ট অফ ফরেন প্রোডাক্ট উইল বি এক্সপেন্সিভ, এটা তো হবেই না। সুতরাং আনসারটা অবভিয়াসলি উইদাউট এনি ফেল এ হবে, এক্সপোর্ট অফ ইন্ডিয়ান প্রোডাক্ট উইল বি এক্সপেন্সিভ। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো, হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ এক্সপোর্টস ইফ দ্য ফরেন এক্সচেঞ্জ রেট ইজ ইনক্রিজড। মানেটা কি, এই প্রশ্নটা একটু টেকনিক্যালি বুঝতে হবে। বলেছে এক্সপোর্টের উপরে প্রভাব কি হবে যদি ফরেন এক্সচেঞ্জ রেট ইনক্রিজ করে। এই ফরেন এক্সচেঞ্জ রেট ইনক্রিজ করা মানে হচ্ছে ডলারের ভ্যালুটা ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি বেড়ে যাওয়া। ডলারের ভ্যালুটা যদি ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপি বেড়ে যায়, তার মানে আগে $1 নিতে গিয়ে আমাকে যে পরিমাণ ইন্ডিয়ান রুপি দিতে হতো এখন বেশি ইন্ডিয়ান রুপি দিতে হয়। আবার আমি তোমাদের কি শিখিয়েছি, যখনই এরকম বিষয়টা হয় তার মানে ইন্ডিয়ান রুপির ভ্যালু ফল করছে। আগে মনে করো 70 টাকা দিয়ে $1 পেতাম, এখন মনে করো 100 টাকা দিয়ে $1 পেতে হয়, তার মানে ডলারটা অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে। সেটাই বলেছে ফরেন এক্সচেঞ্জ রেট ইনক্রিজ, মানে ডলারটা কস্টলি হয়ে যাচ্ছে। ডলারটা কস্টলি হওয়া মানে ইন্ডিয়ান রুপি সস্তা হওয়া। তো ইন্ডিয়ান রুপি সস্তা হলে ডেফিনেটলি বিদেশের বাজারে ইন্ডিয়ান প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়বে, সুতরাং এক্সপোর্টটা কিন্তু বাড়বে, সুতরাং আনসারটা হবে ইনক্রিজ, যেটা আমরা ওই চার্টেই বলেছি, রাইট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এই কোয়েশ্চেনটা আমরা দেখব, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইফ রুপি ডেপ্রিশিয়েট দেন, ঠিক আগের কোয়েশ্চেনটার সঙ্গে রিজাম্বলেন্স করেই করা, যে রুপির ভ্যালু যদি ফল করে, রুপির ভ্যালু ফল করা মানে ডলারের ভ্যালু বেড়ে যাবে, রাইট। তাহলে রুপির ভ্যালু ফল করলে কি হবে, আমরা কি বললাম, ইন্ডিয়ান রুপির ভ্যালু যদি ফল করে তো বিদেশের বাজারে ইন্ডিয়ান রুপি সস্তা হবে, তার ফলে এক্সপোর্টের ডিমান্ডটা বাড়বে, তার মানে এক্সপোর্টটা চিপার হয়ে যায়, তাই না। তাহলে আনসার হবে এক্সপোর্ট উইল বি চিপার, রাইট। সো এই এরিয়াটা আমরা ডিটেলে কভার করলাম। আশা করি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো এবং এই জায়গাটা একটু বারবার রিপিটেটিভ মোডে দেখতে থাকলে আমার মনে হয় কোনো কনসেপশনটা একদম ক্লিয়ার থাকবে, কোনো কনফিউশন থাকবে না, এবং এর উপর যা কিছুই কোয়েশ্চেন দেওয়া হোক না কেন তোমরা রেডিলি আনসার করতে পারবে। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং।